তো শুরু করি আমাদের রিপোর্ট রাইটিং। আর আজকের টপিক হবে আমাদের কেরালাতে যে বিমান দুর্ঘটনা হয়েছিল তার উপরে, আর এটা হবে আমাদের 10 নাম্বার রিপোর্ট রাইটিং। শুরুতে 2-3টে টার্ম সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব, আর কিছু ঘটনা সম্পর্কে আলোচনা করব যে কি ঘটনার দরুন এরকম ঘটনা হয়েছিল, মানে এই দুর্ঘটনাটা ঘটেছিল। এতে কি হবে আমি আগেও বলেছি আর এখনও বলছি, এতে না তোমরা যখন লিখবে তখন ইমেজটাকে দেখতে পাবে, আর যদি এই জিনিসগুলো ঘটতে থাকে তো তোমাদের রাইটিংয়ের দিকে ইন্টারেস্ট অনেক বেড়ে যাবে, আর রাইটিং স্কিলও অনেক মাত্রায় সুন্দর হয়ে যাবে। এটা তোমরা ধীরে ধীরে করে বুঝতে পারবে। যে কোনো কিছু ফিল করে লেখো, ইমেজ দেখে লেখো, ইমেজটাকে রেডি করো নিজের মনের মধ্যে। তো শুরু করি। প্রথম পয়েন্ট, টেবিল টপ রানওয়ে কি? টেবিল টপ রানওয়ে, এটা আমি যখন রাইটিংয়ে আসবো তখন আমি এটা সম্পর্কে মানে এটাকে দেখাবো যে আমি কোথায় ইউজ করেছি। তো এটা খুব ইম্পর্টেন্ট যে টেবিল টপ রানওয়েটা কি। তো এটা হচ্ছে টেবিল টপ রানওয়ে। তো দেখো প্লেন এটা রয়েছে, ও ল্যান্ডিংয়ের জন্য রয়েছে এখানে, আর টেবিল টপ এটা হচ্ছে রানওয়ে, এটা হচ্ছে রানওয়ে। আর এটা দেখো এই রানওয়েটা কতটা উঁচুতে অবস্থিত, সুতরাং এটা বোঝা যাচ্ছে টেবিল টপ রানওয়ে হচ্ছে এমন রানওয়ে যে সাধারণ জমির থেকে অনেক উঁচুতে অবস্থিত থাকে। হতেই পারে সেটা হচ্ছে পর্বতে, হতেই পারে সেটা মালভূমিতে, বা যে কোনো উঁচু জায়গায়, সাধারণ জমি থেকে যদি উঁচু জায়গায় থাকে তবে তাকে বলা হয় টেবিল টপ রানওয়ে। আচ্ছা, এবার এই টেবিল টপ রানওয়ের আরও আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর না লেন্থ খুব একটা বেশি হয় না, অনেক দীর্ঘ যে এর লেন্থ হবে রানওয়ের এমন হয় না, কারণ বুঝতেই পারছি উঁচু জায়গায় এটা একটা সীমিতভাবে রানওয়েটা হয়। তো আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা টেবিল টপ রানওয়ে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আর এটা একটা সীমিত জায়গার মধ্যে থাকে। তো ভেবে দেখো যে এটা সীমিত জায়গার মধ্যে যদি থাকে তবে তার যে পজিশান, ল্যান্ডিং যে পজিশান, সাপোজ ধরো এটা হচ্ছে তার ল্যান্ডিং পজিশান, যে এখানে তার প্লেনকে ল্যান্ড করতে হবে। আর প্লেন যদি এখানে ল্যান্ড করে তবে তোমরা জানো যে প্লেন ল্যান্ড করার সাথে সাথেই না প্লেন থেমে যায় না, সে কী করে কিছু দূর সে এগিয়ে যায়, কিছু দূর সে এগিয়ে যায়, তারপরে গিয়ে সে এখানে থামে ধরলাম। আচ্ছা, এবার ভেবে দেখো যে প্লেনটা যদি এখানে ল্যান্ড না করে, যেখানে তার ল্যান্ডিং পজিশন এখানে ল্যান্ড না করে প্লেনটা যদি এখানে ল্যান্ড করে ফেলে তবে কি ঘটনা ঘটতে পারে? তো প্লেনটা দেখো রানওয়ে ক্রস করে নিচে নেমে যাবে কিনা, রানওয়ে ক্রস করে যাবে কিনা, আর যদি রানওয়ে ক্রস করে যায় তবে দেখো কি ঘটতে পারে। এটা হচ্ছে এন্ড অফ রানওয়ে, মানে এইখানে হচ্ছে রানওয়ে শেষ হয়ে যাচ্ছে। এবার যদি রানওয়ে সঠিক জায়গায় যদি ল্যান্ড না করে তবে তো প্লেনটা এই নিচে চলে আসবে। বুঝতে পেরেছি? রানওয়ে ক্রস করে গেলে কি হবে, উঁচু জায়গা থেকে নিচে নেমে আসবে, ঠিক যেমনটা এখানে ঘটেছিল। তো আমি বোঝানোর চেষ্টা করি যে একটু ল্যান্ডিং পজিশন সম্পর্কে একটু আইডিয়া দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ বক্সগুলো রয়েছে, এই যে বক্সগুলো রয়েছে, এই বক্সগুলো হচ্ছে ইন্ডিকেট করে যে এটা হচ্ছে টোটালি সেফ জোন, মানে ল্যান্ডিংয়ের মিডিল পজিশনে। এই বক্সগুলো করা হয় ল্যান্ডিংয়ের মিডিল পজিশনে। তোমরা এখান থেকে ল্যান্ড শুরু হতে পারে, এখান থেকে ল্যান্ড শুরু হতে পারে, এটা হচ্ছে ল্যান্ডিংয়ের পজিশন। তো যে কোনো জায়গায় তারা ল্যান্ড করতে পারে। আর এই যে মিডিলে যে বক্সগুলো রয়েছে এগুলো হচ্ছে সেফ জোন, একেবারে পুরো মিডিল পর্যায়ে। যদি এখানে করো তো কোনো ভয় নেই, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবিতে, আর এই যে বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিডিল পর্যায়ে থাকে, ল্যান্ডিং জোনের মিডিল পর্যায়ে থাকে। তো এটা আমি এখানকার ঘটনাটা একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে কি ঘটনাটা ঘটেছিল। যেদিন শুক্রবারের ঘটনা এটা, আর এই শুক্রবার দিন কি হয়েছিল, যখন ল্যান্ড করবে, এই যে রানওয়েতে যখন ল্যান্ড করবে, টেবিল টপ রানওয়ে বুঝতেই পারছো, যখন ল্যান্ড করবে তখন সেই সময় না ওয়েদার ভালো ছিল না। ওয়েদারে কী হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। পাইলট যখন হচ্ছে রানওয়ের উপরে চলে আসে তখন দেখতে পায়, মানে তখন তিনি বুঝতে পারেন যে তিনি রানওয়ের উপরে যতটা উচ্চতায় থাকা উচিত তার থেকে অনেক বেশি উচ্চতায় রয়েছেন, যত উচ্চতায় থাকা উচিত তার থেকে অনেক বেশি উচ্চতায় রয়েছে। এবার যদি তিনি ল্যান্ড করে, ভেবে দেখো যদি উচ্চতাটা তার এখানে, উচ্চতাটা তার সাপোজ ধরো হচ্ছে এরকম উচ্চতায় থাকা উচিত, এরকম উচ্চতায় থাকা উচিত, দিয়ে এখান থেকে এখানে ল্যান্ড করবে, কিন্তু তার উচ্চতা ধরো রয়েছে এতটা উচ্চতায়, তবে সে যদি ল্যান্ড করতে চায় তাহলে নিশ্চয়ই সে এই পর্যায়ে গিয়ে ল্যান্ড করবে, মানে হচ্ছে ল্যান্ডিং যে জোন রয়েছে তাকে ক্রস করে চলে যাবে। তো এটা হচ্ছে পাইলট বুঝতে পারে, কারণ পাইলট যিনি ছিলেন তিনি খুবই এক্সপিরিয়েন্সড পাইলট ছিল, যিনি হচ্ছে হ্যান্ডেল করছিলেন ব্যাপারটা তিনি খুবই এক্সপিরিয়েন্সড। তা তিনি কি করলেন, প্রথমবারে হচ্ছে ল্যান্ড করতে করতে গিয়ে তিনি কি করে দিলেন, উপরে উঠে গেলেন। ল্যান্ড করতে করতে কি হলো, উপরে উঠে গেল। এই ল্যান্ড করতে করতেও তিনি কি করলো, উপরে উঠে গেল। উপরে উঠে গিয়ে তিনি কি চেষ্টা করলেন যে আবার এদিক থেকে তিনি ল্যান্ড করবেন, এই অংশ থেকে, মানে এই অংশ থেকে তিনি এই দিকে ল্যান্ড করবেন। তিনি যখন ল্যান্ড করতে এলেন এই দিক থেকে, তখনই কিন্তু তিনি ল্যান্ড করতে পারলেন না, কারণ তখন সেই হাইট কিন্তু অনেক উচ্চতায় হয়ে গেছিল। কেন এরকম প্রবলেম হচ্ছিল? ব্যাড ওয়েদারের জন্য, কারণ কোনো কিছু দেখা যাচ্ছিল না, তিনি কিছু বুঝতে পারছিলেন না। এই প্রবলেমে এমন নয় যে পাইলটের কোনো রকম প্রবলেম, পাইলটের কোনো প্রবলেম না, ব্যাড ওয়েদার। আর এই যে রানওয়ে যেটা এত শর্ট পরিমাণে রানওয়ে যেটা রয়েছে, এইগুলো ছিল একটা বড়
মেজর ইস্যু আর কি। তা তিনি কি করলেন, প্রথমবার এইদিকে গেলেন, প্রথমবার নামাতে পারলেন না, দ্বিতীয়বার তিনি উল্টো দিক থেকে মানে এই দিক থেকে নামানোর চেষ্টা করলেন, কিন্তু সেই দিকেও নামাতে পারলেন না। তখন প্লেনটা কি করলো, তিনি আবার এই দিকে উপরে উঠিয়ে নিল, মানে যে প্রান্ত থেকে নামানোর কথা ছিল প্রথমে সেই প্রান্তেই চলে এলো। মানে একবার দুবার ট্রাই হয়ে গেল, দ্বিতীয়বার ট্রাইয়ের পরে তিনি কি করলেন, এই দিক থেকে নিয়ে এই দিকে তিনি ল্যান্ড করার চেষ্টা করলেন, কিন্তু উচ্চতা অনেক উঁচু ছিল। এবার তিনি কি করলেন, পুরো খাড়া নামানোর চেষ্টা করলেন, মানে খুব তাড়াতাড়ি নিচে নামানোর চেষ্টা করলেন। বুঝতেই পারছো, দুবার ল্যান্ডিংয়ের চেষ্টা করছে কিন্তু ল্যান্ড করতে পারছে না। তো সেরকম সিচুয়েশনে যতই এক্সপিরিয়েন্স হোক না কেন, স্বাভাবিকভাবে একটু তো ঘাবড়ানোর তো ব্যাপার আসবেই, কারণ তিনি জানে এটা কেমন রানওয়ে আর ওয়েদার কেমন। তো তিনি কি করলেন, তৃতীয়বারে নামানোর প্রচণ্ড চেষ্টা করলেন, আর তৃতীয়বারে যখন নামানোর চেষ্টা করলেন, তিনি যে এই যে ল্যান্ড জোন যেটা রয়েছে, এই ল্যান্ড জোন পার করে তিনি ল্যান্ড করতে পারলেন, এইখানে গিয়ে তিনি ল্যান্ড করলেন। আর এখানে যেহেতু ল্যান্ড করলো, ভালো করে বুঝবে এবার, আর বৃষ্টি হচ্ছিল, ওয়েদার হচ্ছে বৃষ্টির ওয়েদার। তো বৃষ্টির ওয়েদার যদি হয়, এই রানওয়ে না সাধারণত ভিজে থাকে, আর রানওয়ে যেহেতু ভিজে থাকে, সুতরাং যে চাকাটার যেটা আরও থাকে, প্লেনের যে চাকা থাকে, সেটা স্কিড করছিল, মানে স্লিপ করে যাচ্ছিল। তোমরা জানো, যখন যারা কেউ বাইক চালাও, সাইকেল চালাও বা যে কোনো চার চাকার কথা ভাবো, যখন জিনিসগুলো ভিজে থাকে তখন ব্রেক কষলে ব্যাপারটা স্কিড হয় কিনা, ঠিক সেম কেস এখানে হয়েছিল। তিনি ব্রেক কষছিলেন, সমস্ত কিছু করছিলেন, কিন্তু এই যে ওয়েদার এত খারাপের দরুনে এই চাকা তার স্কিড করে গেছিল, আর স্কিড করে কি করলো, রানওয়ে যেটা রয়েছে এখান দিয়ে সে নিচে পড়ে গেল। আর তারপরেই সিচুয়েশন এরকম। বুঝতেই পারছো, প্লেনটা দু টুকরে ভেঙে বিভক্ত হয়ে গেল, আর পাইলট, এত এক্সপিরিয়েন্সড পাইলট, তারা সাথে সাথেই সেখানে মৃত্যু, আর তার সাথে সাথে তো অনেক মানুষেরও মৃত্যু হয়েছে। তো এটা ছিল একটা ঘটনা। এবার চলে আসি আমরা পয়েন্টের দিকে। আরও একটা জিনিস বলে দিই, আর একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা এটা তোমরা অনেকেই জানো, এটা ব্ল্যাক বক্স, কিন্তু কালার দেখতে পাচ্ছ অরেঞ্জ। এর পেছনেও লজিক আছে, আমি সেটা নিয়ে আলোচনা করছি না। এটা ব্ল্যাক বক্স, এর কাজটাকে আমি একটু বলে দিই, তবে যখন রিপোর্টটা লিখবো সুবিধা হবে তোমাদের। তো এর কাজ ককপিট মানে জানো তোমরা, আশা করি, যেখানে পাইলটরা বসে থাকে, মানে পাইলটদের যেখানে ড্রাইভিং সিট আর কি, যেটা ককপিট সেটাকে বলা হয়। তো পাইলটরা যখন বসে রয়েছেন, ওখানে বসে বসে যে সমস্ত কথোপকথন করা হয়, অথবা যে সমস্ত কন্ট্রোল যার সাথে কথোপকথন করে পাইলটরা যে সমস্ত কথোপকথন করে, সমস্ত কিছু কিন্তু রেকর্ড হয় এখানে। আরও জিনিস যদি তোমরা বলতে চাও, যে ডেটা রেকর্ড হয়, এই যে প্লেনের মধ্যে যা জিনিস ঘটছে সেগুলো সমস্ত কিছু রেকর্ড করে, এই ব্ল্যাক বক্স। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেই দিই, এটার কালার কেন ব্ল্যাক হয় না সাধারণত, ভেবে দেখো। আচ্ছা, এটার পজিশনও বলি তোমাদেরকে একটু। এটা না প্লেনের পেছন দিকে থাকে, মানে ব্যাক সাইডে সাধারণত রাখা হয়। কেন রাখা হয়, এটার জন্য একটা লজিক। এমন নয় যে সবসময় রাখতে হবে, কিন্তু রাখা হয় সাধারণত মানা হয় যে প্লেন দুর্ঘটনা যখন হয় বা প্লেন দুর্ঘটনা যখন হয়ে যায়, তখন সেটা মিডিল থেকে বা সামনে থেকে ব্রেক করে প্লেন, পেছনের অংশটা সাধারণত ঠিক থাকে সাধারণত। এই কারণে সাধারণত এটাকে ব্যাকে রাখা হয়। আর এটার কালার কেন অরেঞ্জে রাখা হয়, ব্ল্যাক কেন রাখা হয় না? ভেবে দেখো যে একটা প্লেনের যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো সমস্ত কিছু ধ্বংসাবশেষ পড়ে থাকে, আর সেই সমস্ত ধ্বংসাবশেষের মধ্যে থেকে কালো জিনিস খুঁজে পাওয়াটা মুশকিল কি না? মুশকিল। আর সেই কারণে এর কালারটা অরেঞ্জ করা হয়, যাতে সাধারণভাবে আমাদের চোখে পড়ে যায়। আরও এর মধ্যে এমন কিছু ব্যাটারিও থাকে, যেটা প্রায় বলতে পারো 1 মাসের মতো বিনা চার্জও অ্যাক্টিভেট থাকে। মানে এটা আমাদের ইন্ডিকেট করে দেয় যে কোথায় সিগন্যাল সেন্ড করতে পারে। এর দরুন বোঝা যেতে পারে যে প্লেন যেটা রয়েছে সেটা কোথায় হতে পারে, প্লেন যেটা রয়েছে সেটা কোথায় আছে বা কী জিনিস, এই সমস্ত জিনিসগুলো। তো যাই হোক, টেবিল টপ রানওয়ে সম্পর্কে তোমাদের একটা মোটামুটি আইডিয়া এলো। আর তোমাদের আরও একটা ইনফরমেশান দিই, টেবিল টপ রানওয়ের এই রকম দুর্ঘটনা আজ থেকে 10 বছর আগেও ঘটেছিল। এবার তো হয়তো 20 থেকে বেশি কিছু মানুষ মারা গেছে, কিন্তু এর আগের যে দুর্ঘটনাটা হয়েছিল সেখানে যতদূর আমার মনে পড়ছে প্রায় 158 জন মানুষ মারা গেছিল। কতজন? 8 জনের মতো মনে হয় সারভাইভ করেছিল, আর বাকি সবাই মারা গেছিল। মানে এত ভয় দুর্ঘটনা হয়েছিল। আর সেটাও কোথায় হয়েছিল? এই টেবিল টপ রানওয়েতেই হয়েছিল। সেটা মনে হয় ম্যাঙ্গালোর বা কোথাও হয়েছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এটা টেবিল টপ রানওয়েতেই হয়েছিল। ভেবে দেখো যে টেবিল টপ রানওয়ের লেন্থ যদি আরেকটু বড় হতো, তো এই দুর্ঘটনা কি ঘটতে পারতো? এই দুর্ঘটনা ঘটতে পারতো না। যখন বোঝা হচ্ছে যে টেবিল টপ রানওয়েতে এরকম দুর্ঘটনা হয়, যেহেতু আগে একবার হয়েছে, সুতরাং এবার হয়তো সতর্কতা নেওয়া যেতে পারতো।
আর এই জিনিস নিয়ে আগেও আলোচনা হয়েছে, আগে আলোচনা মানে যে এই যে আমাদের যেটা রয়েছে কেরালের এই যে টেবিল টপ রানওয়ে যেটা রয়েছে এটা সম্পর্কে না ঘোষণা করা হয়েছিল যে এটা কিন্তু খুব ডেঞ্জারাস টাইপের, আর এর জন্য হচ্ছে সামনে একটু লেন্থ বাড়িয়ে দেওয়ার কথাও কিন্তু আলোচনা হয়েছিল, কিন্তু তার জন্য 100 কোটি টাকার মতো হয়তো বরাদ্দ ছিল, যেটা কিন্তু পূরণ হয়নি কাজ, আর তার ফল আজকে এই। তো যাই হোক, অনেক কথাই হয়ে গেল, এবার চলে আসি আমরা পয়েন্টের দিকে। পয়েন্ট অনুসারে আমরা কাজ করবো, এমন নয় যে ডেটা এখানে কি রয়েছে 20 জন মারা গেছে না 21 জন মারা গেছে সেটা নিয়ে কিন্তু আমি বলছি না, ডেটা চেঞ্জ হতেই পারে, এটা তোমরা যথেষ্ট স্মার্ট, এইগুলো তোমরা বোঝো। তো 20 জন মারা গেছে, 123 জন ইনজিওর্ড হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্লেন 191 প্যাসেঞ্জারকে নিয়ে যাত্রা করছিল, আর এটা ঘটেছিল কখন, টুক প্লেস হয়েছিল 7:45 PM এর সময়, সন্ধ্যাবেলায়। বুঝতেই পারছো এই যে দেখতে অসুবিধা কেন হচ্ছিল, একেতেই সন্ধ্যাবেলা, তার উপরে বৃষ্টি হচ্ছিল এত তুমুল পরিমাণে। আর ডেটটা ছিল 7ই আগস্ট। স্কিডেড অফ মানে হচ্ছে, বললাম না স্কিডেড অফ হয়েছিল, মানে হচ্ছে স্লিপ করছিল। কেন স্লিপ করছিল এটা তো বুঝতেই পারছো, বললাম তোমাদেরকে। টেবিল টপ রানওয়ে, দেখো টেবিল টপ রানওয়ে, তো টেবিল টপ রানওয়ের এই ঘটনাটা টোটাল ঘটে টেবিল টপ রানওয়ের উপরে। আর কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পুয়ার ওয়েদার কন্ডিশন, কি দিয়েছে, পুয়ার ওয়েদার কন্ডিশন, লেট টাচডাউন মানে টাচ হওয়ার যে পজিশনটা তাকে বলা হয় টাচডাউন যেখানে করার কথা ছিল সেখানে না হয়ে তারপরে টাচডাউন করে, মানে সেখানে গিয়ে ল্যান্ড করে। ব্ল্যাক বক্স রিকাভার্ড, ব্ল্যাক বক্স সম্পর্কে তোমাদের বললাম, এটা রিকাভার করা হয়েছে। কেরালা গভর্নমেন্ট হ্যাজ এক্সপ্রেসড গ্রিফ, তো কেরালা গভর্নমেন্ট কি করেছে হচ্ছে দুঃখ প্রকাশ করেছে এই টোটাল ব্যাপারটার উপরে। তো এটা তো খুবই সিম্পল। এবার আশা করি যখন ঘটনাটা তোমরা জেনে গেলে, ঘটনাটা সম্পর্কে যখনই একটা ইমেজ রেডি হয়ে গেল, এবার দেখো পয়েন্ট রেডি করা আমাদের কাছে কোনো মুশকিলই নয়। তো আমি এই কারণে বারবার বলি যে পয়েন্টগুলো মানে ইমেজটাকে করবে, তো যখনই তোমরা পয়েন্টও পড়বে, এমন তো নয় যে আগে ব্যাকগ্রাউন্ডে কেউ তোমাকে বলে দেবে এরকমভাবে। তো আমি এগুলো কেন বলছি, যাতে তোমরা এই অনুসারে মাইন্ডটা না কাজ করে, রিয়াকশান দেয় পরীক্ষার হলে। তো তোমরা যখন এই জিনিসগুলো পয়েন্টগুলোকে পড়বে তখন যেন ইমেজটাকে রেডি করে নিতে পারো একবার পড়াতেই। আর এতে যা যা জিনিসগুলো বললাম দেখবে যে পরীক্ষার হলে সেম জিনিসগুলোই ঘটছে, ইমেজ রেডি হয়ে গেছে। আর তারপরে পয়েন্ট থেকে হচ্ছে রাফ ড্রাফটিং করা আমাদের খুব ইজি। আচ্ছা, রাফ ড্রাফটিং এখানে কি করব, ওপেনিং প্যারাগ্রাফে হোয়াট কি ঘটেছে, এতজন ইনজিওর্ড হয়েছে, কার কোন কিসে ইনজিওর্ড হয়েছে, প্লেনে ইনজিওর্ড হয়েছে, কতজন বহন করছিল, 191 জন বহন করছিল, কখন হয়েছে, কখন হয়েছে সেটা দেওয়া রয়েছে। ব্যাস। এবার যদি মনে করো যে এখানে এই ওপেনিংয়ে স্কিডেড অফ রয়েছে, তো স্কিডেড অফ দিয়ে দিতে পারো। আর যদি মনে করো যে না এই পর্যন্ত কমপ্লিট করে দেবো ওপেনিং প্যারাগ্রাফ, তো কমপ্লিট করো। স্কিডেড অফ মানে হচ্ছে রিজনটা কি, রিজনটা এখানে দেওয়া আছে, কে যদি বডিতে দেবে তো বডিতে দাও, ওপেনিংয়ে দিলেও চলবে। তো এটা স্কিডেড অফ যে টেবিল টপ রানওয়ে কোথায় হয়েছিল এটা দেওয়া আছে, আর কি কারণ এইটা, আর কি কারণ লেট টাচডাউন, আর কি হয়েছে লেট টাচডাউন। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা, বডি কমপ্লিট হয়ে গেল। তারপরে বর্তমানে কি কি হয়েছে, ব্ল্যাক বক্স রিকভার্ড হয়েছে, কেরালা গভর্নমেন্ট হ্যাজ এক্সপ্রেসড গ্রিফ, বুঝতেই পারছো। আর কি কি জিনিস হতে পারে বর্তমানে, মানে কনক্লুডিং পার্টে, সেটা তোমরা জানো, আমি প্রতিটা ভিডিওতে আলোচনা করেছি যে রিসেন্ট কি কি অ্যাকশন নেওয়া হয়েছে, কোনো কমিটি গঠন হলো কি না, কম্পেনসেশন দেওয়া হলো কি না, এই সমস্ত জিনিসগুলো কনক্লুডিং পার্টে চলে এলো। তো টোটাল ব্যাপারটা আশা করি বুঝতে পারলে, ওপেনিং প্যারাগ্রাফে কি ঘটছে, কার দ্বারা ঘটেছে, কখন ঘটেছে, কেন ঘটেছে সেটাকেও তোমরা ইনক্লুড করতে পারো। বডিতে তোমরা যদি চাও তো বডিতে স্কিডেড অফ হয়েছে এটা বলতে পারো, কোথায় হয়েছে সেটা দেখাবে, আর কেন হয়েছে সেটাও দেখাবে। কেন, দুটো রিজন এখানে দেখো দেওয়া আছে, ওয়েদার কন্ডিশন খারাপ ছিল আর লেট হচ্ছে টাচডাউন, এই দুটো ছিল। বর্তমানে কি হয়েছে, ব্ল্যাক বক্স রিকভার্ড হয়েছে, আর কেরালা গভর্নমেন্ট এটা হয়েছে। আরও যদি ওয়ার্ডে দেখো যে ওয়ার্ড এখনও পূরণ হয়নি, তো বর্তমান মানে কনক্লুডিং পার্টে আরও বেশি অ্যাকশন তোমরা ওখানে দেখাতে পারো, যেমন কম্পেনসেশনটা মাস্ট একটা জিনিস দেখাতে পারো। তো চলে আসি আমাদের পয়েন্টের দিকে। তো আমি এখানে হেডিং দিয়েছি কেরালা প্লেন ক্র্যাশ বাই আ স্টাফ রিপোর্টার। আর স্থান, এই স্থানটা এমন নয় যে কেরালায় দিতে হবে, এই স্থানটা যেখান থেকে তুমি লিখছো সেইখানকার দিতে হবে। আর যদি প্লেসটা মেনশন থাকে যে এইটা দাও, তবে তুমি সেই পজিশনটাই দেবে। আর তাছাড়া ডেট যেটা দিয়ে দেবে ওরা, সেই অনুসারে তার পরের দিনের ডেটটা দেবে। কারণ ভেবে দেখো, যেদিন ঘটছে সেদিন সন্ধ্যাবেলায় যদি ঘটে তো সেই দিনই তুমি পাবলিশ করে দেবে, এটা কি পসিবল? এটা তো পসিবল না, পরের দিনই তো পাবলিশ করবে, তাই পরের দিনের ডেটটা দিতে হয়। তো শুরু করি প্রথম পয়েন্ট। শুরুতে দেখতে পেলাম যে এতজন মারা গেছে, এতজন মারা গেছে, 123 জন ইনজিওর্ড হয়েছে। তো সেটাকেই আমি দেওয়ার চেষ্টা করেছি। তো অ্যাটলিস্ট 20 জন মারা গেছে অ্যান্ড 123 আদার ইনজিওর্ড আফটার অ্যান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্লেন। আচ্ছা, ভালো করে দেখো আমি এখানে কি জিনিস অ্যাড করেছি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্লেন উইথ 191 প্যাসেঞ্জার অন বোর্ড। এই যে
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যেটা প্লেন রয়েছে এটা কতজনকে বহন করছিল? 191 জনকে বহন করেছিল, সেটা দেখো আমি এর সাথে সাথে দিয়ে দিয়েছি। তাহলে মারা গেছে 20 জন আর 123 জন ইনজিওর্ড হয়েছে। কখন ইনজিওর্ড হয়েছে? কখন ইনজিওর্ড হয়েছে? কখন ইনজিওর্ড হয়েছে? কি কারণে? স্কিডেড অফ দ্য টেবিল টপ রানওয়ে, এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি এর সাথে দেখো আরও কিছু জিনিস অ্যাড করেছি। সেটা কি অ্যাড করেছি? সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্লেন উইথ 191 প্যাসেঞ্জার অনবোর্ড। মানে এতজন মারা গেছে, এতজন ইনজিওর্ড হয়েছে, কোন কিসে ইনজিওর্ড হয়েছে? এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্লেনে ইনজিওর্ড হয়েছে, যেটা বহন করছিল 191 জন প্যাসেঞ্জারকে। আর এটা কি হয়েছে? স্কিডেড অফ হয়েছে। স্কিডেড অফ মানে তোমাকে বললাম একটু আগে, কিসে, কোন রানওয়েতে? দ্য টেবিল টপ রানওয়েতে। এবার আশা করি বুঝতে পারছো টেবিল টপ রানওয়েটা মেনশন করা কতটা বেশি ইম্পর্টেন্ট। এটা যদি নর্মাল রানওয়ে হতো হয়তো মানে যে স্কিড অফ করে হয়তো উল্ট কোনো জায়গায় পড়ে যেত না, ধ্বংস হয়ে যেত না এরকমভাবে। আচ্ছা, আর এই রানওয়েটা কোথায় অবস্থিত? অ্যাট কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অলসো নোন অ্যাজ কারিপুর এয়ারপোর্ট ইন কেরালার কোচিকোডে এই জিনিসগুলো অবস্থিত। তো এবার দেখা যাচ্ছে ইনসিডেন্টটা কখন ঘটেছে, কটার সময় ঘটেছে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস কেন হচ্ছে? কারণ এটা পাস্ট ফর্মে রয়েছে, ঘটেছে। টেক প্লেসের পাস্ট ফর্ম হচ্ছে টুক প্লেস। অ্যারাউন্ড প্রায় 7:45 PM। কটা? কোন দিন? ফ্রাইডেতে, শুক্রবার দিন। এখানে আমি ডেট মেনশন করলাম না, কারণ দেখো এখানে ডেট মেনশন করা অলরেডি রয়েছে, তাই এখানে আমি ডেটাকে মেনশন করলাম। হোয়েন, যখন দ্য দুবাই কোচিকোড এয়ার ইন্ডিয়া ফ্লাইট, এটা ফ্লাইট নাম্বার রয়েছে, ওয়াজ অ্যাটেম্পটিং টু ল্যান্ড, যখন ল্যান্ড করার চেষ্টা করছিল, অ্যামিড মানে মধ্যে, কার মধ্যে? হেভি রেইনফলের মধ্যে। যখন ভয়াবহ যে রেইনফল হচ্ছিল তার মধ্যে সে ল্যান্ড করার চেষ্টা করছিল, যার দরুনে এই দুর্ঘটনাটা ঘটে। আশা করি বুঝতে পারছো ওপেনিং প্যারাগ্রাফে যথেষ্ট ইনফরমেশান দেওয়া আছে, বলতে পারো বডি থেকে কেটে ওপেনিং প্যারাগ্রাফে কিছু জিনিস দেওয়া আছে। সুতরাং এবার ওপেনিং প্যারাগ্রাফ যেহেতু এত বড় দেওয়া আছে, তাহলে বডিতে এত বড় কিছু লেখার দরকার নেই। বডিতে আমরা সিম্পল বডি দেবো, যেহেতু ওপেনিং প্যারাগ্রাফ বড় করেছি তাই বডিকে শর্ট করব। বুঝতে পেরেছি? যদি ওপেনিং প্যারাগ্রাফে ইনফরমেশান আরেকটু কম থাকতো তবে সেই ইনফরমেশানটা কোথায় গিয়ে অ্যাড হতো? বডিতে অ্যাড হতো। তোমরা সমস্ত কিছু জানো, 9খানা রিপোর্ট আগে দেখেছো, এর টোটাল জিনিসগুলোকে তোমরা আশা করি অবজার্ভ করতে শিখে গেছো যে আমি কোন ওয়েতে লেখাচ্ছি, কিভাবে আমার ভাবনাটা, আর তোমরা কিভাবে ভাববে সেই ব্যাপারগুলো। ওপেনিং প্যারাগ্রাফে যদি ম্যাক্সিমাম ইনফরমেশন দাও তো বডিতে এত ইনফরমেশন দেওয়ার দরকার নেই, আর সেটাই আমি করেছি বডির কেসে। দেখো তাহলে বডি এত দূর পর্যন্ত আমাদের কেস কমপ্লিট হয়ে গেল, এই পর্যন্ত আমরা কেস কমপ্লিট করেছি। তো যদি আমরা চাইতাম যে এই পর্যন্ত করব, শুধুমাত্র প্রথম দুটো লাইন এখান থেকে নিয়ে এই পর্যন্ত করব, তো এই পর্যন্ত আমরা করতে পারতাম। কিন্তু আমি কি করেছি, ওপেনিং প্যারাগ্রাফে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে দিয়েছি, পরপর একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন। এবার দেখো তাহলে বডিতে কি পড়ে থাকবে? বডিতে তো জাস্ট এই একটা আর এই একটা, দুটো লাইনই পড়ে আছে। এর সাথে হয়তো তুমি আর একটা দুটো লাইন অ্যাড করবে, এর থেকে তো বেশি কিছু নয়। কারণ এরপরে তোমাকে কি করতে হবে? রিসেন্ট অ্যাকশন, কনক্লুডিং পার্টকে তোমাকে অ্যাড করতে হবে। আর এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কনক্লুডিং পার্ট কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, প্রথমে বডিতে আসি, তারপরে কনক্লুডিং পার্টে তোমরা বুঝতে পারবে। অ্যাকর্ডিং টু ফ্লাইট ট্র্যাকার সাইট, মানে হচ্ছে যে ফ্লাইট ট্র্যাকিং যে সাইট রয়েছে সে কি বলছে সেটা দেখা যাক। দিস বন্দে ভারত মিশন রিপ্যাট্রিয়েশন ফ্লাইট। আচ্ছা, বন্দে ভারত মিশন সম্পর্কে আগে একটু বলে দিই, আর রিপ্যাট্রিয়েশন মানেটা আগে একটু বলি। রিপ্যাট্রিয়েশন মানে হচ্ছে কোনো জায়গা থেকে, কোনো একটু অন্য দেশ থেকে নিজের দেশে ফেরত আনাকে বলা হয় রিপ্যাট্রিয়েশন। অন্য জায়গা থেকে নিজের দেশে ফেরত আনাকে বলা হয় রিপ্যাট্রিয়েশন। আর বন্দে ভারত মিশন মানে কি? বন্দে ভারত মিশন হচ্ছে এই যে এই করোনার সময় অনেকে না তাদের কাজকর্ম হারিয়ে ফেলেছে, অনেক কর্মী আছে তাদের কাজকর্ম হারিয়ে ফেলেছে, তো তাদেরকে নিয়ে আসার যে পরিকল্পনা, তাদেরকে নিয়ে আসার যে মিশন যেটা রয়েছে, সেই মিশন যেটা ভারত মানে কেন্দ্র সরকার যেটা গ্রহণ করছে, সেই মিশনের নামই হচ্ছে বন্দে ভারত মিশন। তো সেই মিশনের থ্রুতেই এই ফ্লাইট কি করছিল, সমস্ত লোকদেরকে নিয়ে আসছিল ভারতে, অন্য দেশ থেকে। কোথা থেকে? দুবাই থেকে নিয়ে আসছিল, বন্দে ভারত মিশনের এটা থেকে। তো দিস ভালো করে বোঝো আমি কি লেখার চেষ্টা করেছি, এখানে আমি ওয়ার্ডকে কমানোর চেষ্টা করেছি। তাই আমি এখানে দিস বন্দে ভারত মিশন রিপ্যাট্রিয়েশন ফ্লাইট, মানে ফ্লাইটটা কেমন ফ্লাইট ছিল, এই ফ্লাইটটা কেমন ফ্লাইট ছিল? বন্দে ভারত মিশন রিপ্যাট্রিয়েশন ফ্লাইট। মানে এই ফ্লাইটটা এমন ফ্লাইট যে বন্দে ভারত মিশনকে কি করছিল, চালাচ্ছিল, মানে বাইরের থেকে লোককে আমাদের দেশে ফেরত আনছিল। এবার মেড 2 attempts টু ল্যান্ড ইন হেভি রেইন,
তো ভালো করে বোঝো, যেটা আমি কথাটা তোমাদেরকে বললাম, এই যে ফ্লাইট যেটা ছিল এটা চেষ্টা করেছিল দুটো ল্যান্ডের অ্যাটেম্প্ট করার, একটা প্রথমবারে ল্যান্ড করা, আরেকবার প্রথমবারে ল্যান্ড হলো না তাই সে উড়ে চলে গেল, দ্বিতীয়বারে ল্যান্ড হচ্ছে উল্টো দিক থেকে ল্যান্ড করার চেষ্টা করেছিল। এই যে সেটাই আমি এখানে লিখেছি, মেড টু অ্যাটেম্পটস, দুবার অ্যাটেম্প্ট করেছিল ল্যান্ড করার, ইন হেভি রেইন, বৃষ্টির মধ্যে, বিফোর ইট ডিড, মানে এটা কোন সময় ল্যান্ড করতে চাইছিল এই দুবার, তৃতীয়বার অ্যাটেম্প্ট করার আগে। আর তৃতীয়বার অ্যাটেম্প্ট করার সময় কি ঘটেছিল, অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তো সেটাকেই আমি বুঝিয়েছি, ভালো করে বোঝো। অ্যাকর্ডিং টু ফ্লাইট ট্র্যাকার সাইট, ফ্লাইট ট্র্যাকিং যে সাইট রয়েছে তার মতে সে কি বলছে, সে বলছে এই যে ফ্লাইটটা যে রয়েছে সে তৃতীয়বার ল্যান্ড করার আগে, তৃতীয়বার অ্যাটেম্প্ট করার আগে মানে অ্যাক্সিডেন্টের আগে, এই যে ব্যাপারটা যেটা দেওয়া আছে না, তৃতীয়বার অ্যাটেম্প্ট করার আগে যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তার আগে এই ফ্লাইটটা কি করেছিল, দুবার ল্যান্ড করার চেষ্টা করেছিল, একটা তো প্রথম দিক থেকে আর একটা হচ্ছে উল্টো দিক থেকে। আর বোথ দ্য পাইলটস পেরিস্ট মানে হচ্ছে মারা যাওয়া, হঠাৎ মারা যাওয়া। এটা হচ্ছে না, এটা কেমন মারা যাওয়া হলো, হঠাৎ মারা যাওয়া হলো। তাই পেরিস্ট ওয়ার্ডটা এটা খুব সুন্দর একটা ওয়ার্ড এখানে বসানোর জন্য, তোমাদেরকে চেনানোর জন্য আমি এই ওয়ার্ডটা এখানে ইনপুট করেছি। বোথ দ্য পাইলটস পেরিস্ট ইন দ্য ক্রাশ, আর দুজন পাইলটই এই যে ক্র্যাশ যেটা রয়েছে এই ক্র্যাশে মারা যায়। দুজন পাইলটের কথা বলি আমি, যারা হচ্ছে একজন ছিলেন খুব এক্সপিরিয়েন্সড, এটা হচ্ছে ক্যাপ্টেন দীপক ভাসান্ত, খুব এক্সপিরিয়েন্সড ছিলেন, আরেকজনের ছিলেন অখিলেশ কুমার, ক্যাপ্টেন অখিলেশ কুমার। দুজনেরই মৃত্যু হয়, খুবই এক্সপিরিয়েন্সড ইনি ছিলেন। তো যাই হোক, ঘটনা বুঝতে পারলে তোমরা, এখনও পর্যন্ত ওপেনিং প্যারাগ্রাফ আমরা কমপ্লিট করলাম আমরা হচ্ছে বডি। এখনও পর্যন্ত কী কী জিনিস ঘটালাম আমরা সেটাকে একটু বোঝার চেষ্টা করি। প্রথম ওপেনিং প্যারাগ্রাফে দেখো আমরা টোটাল ইনফরমেশন দিয়ে দিয়েছি যে কী কী জিনিস ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কতজন মারা গেছে আর কোন প্লেসে ঘটেছে, টোটাল ইনফরমেশন দিয়ে দিয়েছি। দ্বিতীয় নাম্বার, তাহলে বডিতে সামান্য কিছুই বাকি থাকবে। বডিতে তাহলে কি দেওয়া যেতে পারে, বডিতে আমি বললাম এই ফ্লাইটটা কি করছিল, এই ফ্লাইটটা কি কাজ করছিল, এই ফ্লাইটটা কি করছিল, দুবাই থেকে সমস্ত লোকজনকে এখানে আনছিল। কাদের আনছিল, যারা জব হারিয়ে ফেলছে। আর এটা কোন মিশনের আন্ডারে, বন্দে ভারত মিশনের আন্ডারে। বুঝতে পেরেছি, এটা দেওয়াতে না তোমার মান অলরেডি বেড়ে যাবে এই ইনফরমেশনগুলো দেওয়াতে। তার সাথে আর একটা জিনিস অ্যাড করে দিলাম যে দুটো অ্যাটেম্প্ট যেটা করেছিল সেটাও দিয়ে দিলাম। তার মানে ওপেনিং প্যারাগ্রাফকে আমি সামান্য ডিটেলসেও এখানে নিয়ে আসলাম, মানে যে দ্বিতীয় অ্যাটেম্প্টের পরে তৃতীয় অ্যাটেম্প্টের সময় এই ঘটনাটা ঘটে আর দুজন পাইলটই সাথে সাথে মারা যায়। তো বুঝতেই পারছো, বডি কমপ্লিট, ওপেনিং প্যারাগ্রাফ কমপ্লিট। এবার চলে আসবে আমাদের কি, এবার চলে আসবে আমাদের কনক্লুডিং পার্টে কী দেওয়া রয়েছে, ব্ল্যাক বক্স রিকভার্ড রয়েছে আর কেরালা গভর্নমেন্ট এক্সপ্রেসড গ্রিপ। আচ্ছা দেখো যে এই দুটো পার্ট যখন আমি করেছি এখানে আমাদের কটা ওয়ার্ড কমপ্লিট হয়েছে, এমন কিছু বেশি ওয়ার্ড কিন্তু আমাদের কমপ্লিট হয়নি। তোমরা চাইলে বডিকে আর একটু বেশি বড় করতে পারতে যদি চাইতে, কিন্তু আমি এর আগে যে সমস্ত রিপোর্টগুলো লিখিয়েছিলাম সেখানে বডিকে অনেক বড় রেখেছি, কিন্তু এখনও পর্যন্ত কনক্লুডিং পার্টকে বেশি বড় মাত্রায় রাখিনি। তো এই প্যারাগ্রাফে আমি কনক্লুডিং পার্টকে চেষ্টা করেছি একটু বড় করে রাখার। আমি এটা বোঝাতে চাইছি তুমি যেমন খুশি করো, শুধু অ্যাপ্রোচটা সঠিক হওয়া চাই আর সঠিক ওয়েতে লেখা চাই, তবে কোনো প্রবলেম নেই। এটাখানে দেখো এবার আমি কী কী জিনিস লিখেছি। প্রিলিমিনারি ইনফরমেশন ইন্ডিকেটস, মানে যে সাধারণ যে ইনফরমেশন, প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশন যেটা হয়েছে সেটা কি ইন্ডিকেট করছে। আচ্ছা আরও আরেকখানে জিনিস এখানে বলি, আমি এখানে যেটা লিখেছি, যেটা আমি কনক্লুডিং পার্টে লিখেছি সেটা সমস্ত কিছু আমি প্রেজেন্ট টেন্সে লিখেছি। তোমরা চাইলে পাস্ট টেন্সেও লিখতে পারতে, এটা কোনো প্রবলেমের কোনো ব্যাপার নেই, এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কি অনুসারে লিখবে। তো প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশন রয়েছে সেটা ইন্ডিকেট করছে, কি ইন্ডিকেট করছে, পুয়ার ওয়েদার কন্ডিশন অ্যান্ড আ পসিবল লেট টাচডাউন, এবং কি পসিবল করছে, লেট টাচডাউন, যেটা এখানটায় রয়েছে দেখো, যেটা এই পয়েন্টে রয়েছে, কি রয়েছে, ওয়েদার কন্ডিশন বাজে ছিল আর লেট টাচডাউন হয়েছিল, সেটাকেই আমি প্রথমে এখানে দেখো লিখে দিয়েছি। তো যে প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে সে কি ইন্ডিকেট করছে, পুয়ার ওয়েদার কন্ডিশন আর লেট টাচডাউন অ্যাজ পসিবল ফ্যাক্টর, এটা হচ্ছে একটা পসিবল ফ্যাক্টর হতে পারে। এই দুটো জিনিসের দরুনে হচ্ছে প্লেনটা ক্র্যাশ হওয়ার বা অ্যাক্সিডেন্টটা ঘটার। দ্য ইভাকুয়েশন প্রসেস অফ দ্য ক্র্যাশ হ্যাজ বিন কমপ্লিটেড, আর এই যে উদ্ধারের প্রসেস কি করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে, মানে সবাইকে উদ্ধার করা কমপ্লিট হয়েছে। এটা কার মতে, অ্যাকর্ডিং টু দ্য কেরালা চিফ মিনিস্টার। তো
তো বুঝতেই পারছি কনক্লুডিং পার্টে চলে এসছে। এছাড়া আর কি বলা যেতে পারে, আর এছাড়া আর রয়েছে কেরালা গভর্নমেন্ট কি করেছে, দুঃখ প্রকাশ করেছে। চলো আর একটু বড় করে লিখে দিই আমরা, ডিজিসিএ, দ্য ডিজিসিএ হ্যাজ অর্ডার্ড আ ডিটেলড ইনকোয়ারি ইনটু দ্য ম্যাটার। ডিজিসিএ মানে কি সেটা আমি বলে দিই, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। তো ডিজিসিএ কি করেছে, ডিজিসিএ অর্ডার করেছে ডিটেল ইনকোয়ারি নেওয়ার জন্য এই ম্যাটারে, যে কি ঘটেছে, কিসের দরুন এই জিনিস ঘটেছে তার সম্পর্কে ডিটেল ইনফরমেশন নিতে বলেছে। টু ব্ল্যাক বক্সেস কন্টেনিং দ্য ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার অ্যান্ড দ্য ককপিট ভয়েস রেকর্ডার হ্যাভ বিন রিকভার্ড ফ্রম দ্য ক্র্যাশ সাইট। অ্যান্ডটাকে কেটে দাও, এটা অ্যান্ডটা আমি অন্য আরেকটা সেন্টেন্স লেখার চেষ্টা করেছিলাম, পরে মুছে দিয়েছি। তো প্রথমে ডিজিসিএ কি বললো, অর্ডার দিল যে ইনকোয়ারি করার, যে এইখানে কি কি ঘটনা ঘটেছে। আর কি বললাম, আর কি রিকভার করা হয়েছে, টু ব্ল্যাক বক্সেস। ব্ল্যাক বক্স সম্পর্কে আমি বললাম যে ব্ল্যাক বক্সে কী কী থাকে। তো ব্ল্যাক বক্সকে কী করা হয়েছে, রিকভার করা হয়েছে। আর ব্ল্যাক বক্সের মধ্যে কী কী জিনিস পাওয়া গেছে, দ্য ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার। আমি যেটা বলছিলাম তোমাদেরকে, ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার মানে এমন জিনিস, এমন রেকর্ডার যে ফ্লাইটে কী কী জিনিস ঘটছে সমস্ত কিছু রেকর্ড করবে। অ্যান্ড দ্য ককপিট ভয়েস রেকর্ডার, ককপিট মানে বললাম যেখানে যারা পাইলট রয়েছে, যারা সেখানে বসে যারা চালায় আর কি, সেই যে জায়গাটা যেখানে বসে পাইলটরা চালায়, তো সেখানে যে সমস্ত ভয়েসগুলো বলা হয়, সেখানে যে কথোপকথন করা হয়, সেগুলো এখানে রেকর্ড করা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে পাওয়া গেছে, ব্ল্যাক বক্স পাওয়া গেছে, তার সাথে সাথে এই জিনিস মানে ব্ল্যাক বক্স পাওয়া গেছে মধ্য কথা। আর যার মধ্যে কী কী রয়েছে, ডিজিটাল ফ্লাইট রেকর্ডার আর হচ্ছে ককপিট ভয়েস, দুটোই সুরক্ষিতভাবে পাওয়া গেছে। কোথা থেকে পাওয়া গেছে, রিকভার করা হয়েছে, ফ্রম দ্য ক্র্যাশ সাইট, মানে যেখানে ক্র্যাশ হয়েছে সেখানেই পাওয়া গেছে। এরপরে কি রয়েছে, কেরালা গভর্নমেন্ট, লাস্ট লাইন যেটা, কেরালা গভর্নমেন্ট হ্যাজ এক্সপ্রেসড গ্রিফ ওভার দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। এটা তো সমস্ত জায়গায় তুমি এটা ইউজ করতে পারো এই সেন্টেন্সটাকে। অ্যান্ড অ্যানাউন্সড, এবং অ্যানাউন্স করেছে, কি করেছে, 10 লাখ কম্পেনসেশন, 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে টু দ্য নেক্সট কিন অফ দোজ কিল্ড, মানে সেই সমস্ত মানুষের পরিবারকে যারা মারা গেছে। নেক্সট কিন অফ দোজ মানে হচ্ছে, এটা বোঝাচ্ছে যে খুবই কাছের আত্মীয়, যারা মারা গেছে তাদের খুবই কাছের আত্মীয়দেরকে কি করা হবে, 10 লাখ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে, ক্ষতিপূরণ। তো আশা করি টোটাল ব্যাপারকে তোমরা বোঝার চেষ্টা করেছো। আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করছি যে কি কি ওয়েতে তোমরা লিখতে পারো। এমন নয় যে শুধুমাত্র ওপেনিং প্যারাগ্রাফকে বড় করে লিখতে হবে বা ছোট করে লিখতে হবে, বডিকে ছোট করতে হবে বা বড় করতে হবে, কোনো ফিক্সড রুল নেই। তোমরা এখানে দেখতে পেলে যে আমি বডিকে কতটা ছোট পর্যায়ে রেখেছি, জাস্ট 2টো লাইনে বডি করে দিয়েছি। আর 2টো লাইনে বডি করেছি, তাহলে কনক্লুডিং পার্টকে বড় করবো। তা কনক্লুডিং পার্টে কী কী জিনিস করলাম, প্রিলিমিনারি রিপোর্ট কী কী বলছে, টাচডাউনের পসিবল, আর এটা ইভ্যাকুয়েশন কমপ্লিট হচ্ছে, ইভ্যাকুয়েশন সম্পর্কে তো লিখতে হবে কি না, যে উদ্ধার কার্য, আমি এখানে অ্যাম্বুলেন্সের কথা লিখিনি, কোনো কিছু লিখিনি, স্মার্ট উপায় কী লিখে দিলাম, যে উদ্ধার কার্য কমপ্লিট হয়েছে। এটা কে বলেছে, কেরালা চিফ মিনিস্টার। আর তোমরা যদি দেখো যে ওয়ার্ড সংখ্যা না এখনও ঠিক আছে, ওয়ার্ড সংখ্যা আরও বেশি কিছু দিতে পারো, তো অ্যাম্বুলেন্সের কথা যোগ করে দাও, অসুবিধার কোনো কিছু নেই। অ্যাম্বুলেন্স আর লোকাল পিপল এসে তাদেরকে হেল্প করেছে, এটা তোমরা করতে পারো এখানে। তারপরে কি হলো, তারপরে ইনভেস্টিগেশনের জন্য কাজ। আগের রিপোর্টেও আমি বলেছিলাম যে ইনভেস্টিগেশন হবে যে কোনো অ্যাক্সিডেন্ট এই সমস্ত জিনিসের ক্ষেত্রে, বড় বড় অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। আর এটা তো বুঝতে পারছো কত বড় ভয়ানক কেস। তো সেখানে ইনকোয়ারি বসছে অথবা কমিটি স্থাপন করা হয়েছে, এটাও বলতে পারো তোমরা। ব্ল্যাক বক্স কি করা হয়েছে, পাওয়া গেছে। গভর্নমেন্ট কি করছে, দুঃখ প্রকাশ করছে আর অ্যানাউন্স করছে এক্সগ্রাসিয়া, অথবা এক্সগ্রাসিয়া যদি না বলো কম্পেনসেশন বলো, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো এরকমভাবে আমাদের কাজ হচ্ছে রিপোর্ট রাইটিংগুলো লেখার। আশা করছি তোমরা প্রত্যেকে সুন্দর করে প্র্যাকটিস করছো, খুব ভালোভাবে প্র্যাকটিস করছো। আর প্রত্যেকে রিকোয়েস্ট করবো খুব ভালোভাবে নিজের থেকে নিজের ওয়েতে ভাবো, ইমেজটাকে রেডি করো, আর রিপোর্ট লেখা হোক, প্রেসি লেখা হোক বা ট্রান্সলেশন হোক, সমস্ত কাজ করতে থাকো। দেখো রাইটিং কোনো রকম ইস্যু হবেই না।